আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আমাদের 90 মিনিট স্কুলিং এর আজকে 99 তম পর্ব। আমরা ঠিক এরকমই একটা দিনে শুরু করেছিলাম ২ বছর, প্রায় ২ বছর আগে। সেই ২ বছর থেকে 90 মিনিট স্কুলিং করছি। আমাদের উদ্দেশ্যটা ছিল এইরকম যে আ আমরা যারা গাছপালা বাগান করি অথবা পরিবেশ নিয়ে ভাবি অথবা ছাদ বাগান করি, তাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর কিভাবে মিলিবাগ কন্ট্রোল করা যাবে? কিভাবে আমাদের রোগবালাই কন্ট্রোল করা যাবে? অথবা মাটি কিভাবে তৈরি করতে হবে? এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলার লক্ষ্যেই কিন্তু 90 মিনিট স্কুলিং শুরু করেছিলাম। আজ থেকে প্রায় ২ বছর আগে। উম আজকের পর্বটা হচ্ছে 99 পর্ব। আগামী পর্বটাই হবে ১০০ তম পর্ব। আমরা চেষ্টা করেছি সবসময় যে ছাদ বাগানীদের ছাদ বাগানকে ভালোভাবে সুন্দরভাবে ছাদ বাগান করার লক্ষ্যে যে কাজগুলো করতে হয়, যেই সাজেশন গুলো দরকার লাগে সেগুলো নিয়েই আমরা আলোচনা করেছিলাম। করছ করছি এখনো। আজকে আমরা প্রায় আমার কাছে যেটা মনে হচ্ছে শীতের শুরু। শীতের সবজি কিছুদিনের মাঝেই আমাদের শুরু করতে হবে। শীতে আমরা সবচেয়ে বেশি অনেকগুলো শীতের ক্রপস গুলো অনেকগুলো। ফুলকপি, বাঁধাকপি থেকে টমেটো, বেগুন, মরিচ সবকিছুই করা যায়। ওলকপি, বরবটি, বিভিন্ন রকম শিম সবকিছু কিন্তু শীতকালেও খুব ভালো হয়। আর ছাদ বাগানীদের হচ্ছে মহা উৎসব হবে যে কিভাবে আমরা বাগানটাকে সুন্দর করবো এই শীতের সময়টায়। আর ফুল তো আছেই। আমরা চেষ্টা করছি, আমরা কয়েকদিন ধরেই গ্রিন বাংলাদেশের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদের সবাই মিলে আমরা চেষ্টা করছিলাম যে কিভাবে আপনাদের হাতে সিডগুলো পৌঁছে দেয়া যায়। আমরা সংগ্রহ করা শুরু করেছি। এই বছর আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের শীতটা সম্ভবত একটু দেরিতে আসবে। কারণ বৃষ্টির যেই আমরা যেভাবে দেখলাম যে বৃষ্টি অনেকদিন ধরে হচ্ছিল। আমার সাথে যারা এখানে জয়েন করছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেকেই আসসালামু আলাইকুম বলছেন, সবাইকে ওয়ালাইকুম সালাম বলছি। আপনাদের কিছু প্রশ্ন থাকলে আমি তো অবশ্যই উত্তর দিব। আর মাঝে আপনাদেরকে দেখে নিব কারা আছেন। আ এই সময়টাই আপনারা এই সন্ধ্যার সময় আ আপনাদের চা খাওয়ার সময়, সেই সময়টাই আমরা আসলে বেছে নিয়েছি আমাদের গাছপালা নিয়ে কথা বলার জন্য। আমরা সিড নিয়ে কথা বলছিলাম, যেটা হচ্ছে আমরা চেষ্টা করছি সিডগুলো কালেকশন করার জন্য ভালো জাতের এবং যেগুলো রেয়ার এবং বাংলাদেশে বেশ ভালো জন্মে সেইসব গাছগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। শীতের সিড কালেকশন করার জন্য আমরা কিছুদিন আগে একটা মিটিং করেছি। মিটিং করে আমরা ডিসিশন নিয়েছি। আমরা ভেরি সুন মানে কিছুদিনের মাঝেই আপনাদের হাতে সিডগুলো পৌঁছে দিব। সিড অথবা সিডলিং। এখন সমস্যা হলো যে করোনাকালীন সময়ে সিড আর সিডলিং গুলো পৌঁছে দেওয়ার যে সমস্যাটা হয়, সেটার জন্য আমরা হয়তোবা ইভেন্টটা এমন হবে ২ দিন আমরা করলাম। আমি এখনো ভাবছি এভাবে যে সকালবেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত আমরা সিড বিতরণ করছি বা সিডলিং বিতরণ করছি। তারপরের দিনও আবার রাখলাম যে ২ দিন করব। কারণ ছুটির ব্যাপার আছে। তো এসে দাঁড়ানো যাবে না। সাথে নিয়ে চলে যেতে হবে। সেইভাবে আমরা ডিসট্যান্সিং মেইনটেইন করে আমরা করার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই এটা করে নিব। সো আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আপনারা ছাদ বাগানীরা যারা আছেন, আমাদের একটা বিশাল গ্রুপ। সেই গ্রুপে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ছাদ বাগান যেন সুন্দর হয়। সবাই যেন প্রশংসা করে, সেই লক্ষ্যেই আমাদের কাজ। আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের আজকে যে অনুষ্ঠানটা, সেটার জন্য অনেকেই অনেকগুলো প্রশ্ন করেছেন। অনেক মজার প্রশ্ন করেছেন। এমন প্রশ্ন যেগুলো মাঝে আমি নিজেও একটু হিমশিম খেয়ে যাই। যে এত সুন্দর মানে কতটা কিনলি আপনারা ছাদ বাগানকে দেখছেন, সেটাই বোঝা যায় যে আপনাদের প্রশ্নগুলো দেখলে। সো আমি খুব আশাবাদী আমাদের ছাদ বাগান নিয়ে। তো আমরা এখন কিছু কথার ফাঁকে কিছু স্লাইড দেখব। প্রশ্নগুলো দেখে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর যারা আপনাদের আমার পাশে এখানে জয়েন করছেন, নাসিম ইকবাল ভাই জয়েন করেছেন, রূপা আপু জয়েন করেছেন, আশুরা হুসাইন জয়েন করেছেন, এভাবে অনেকেই জয়েন করেছেন। আমি একটু পরের শেষের দিকে আমি কথাগুলো বলবো। আপনাদের উদ্দেশ্য অনেক কথা আছে।
সেগুলো পরে বলব। আমরা একটু স্লাইডগুলো একটু দেখি। আমরা স্লাইডগুলো আসলে তৈরি করার জন্য চেষ্টা করি। আপনারা যে ছবিগুলো দেন, সেই ছবিগুলো দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এটা কি ডিজিজ হতে পারে অথবা কি সমস্যা হতে পারে, ইনসেক্ট হতে পারে। সেগুলো আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করি। ছবি দেখে বাস্তবে একটু সমস্যা হয়, তবুও আমরা আইডেন্টিফাই করার জন্য খুব চেষ্টা করি যেন কোনো রকম ভুল না হয়। সেভাবেই আমরা চেষ্টা করি। আপনারা জানেন 90 মিনিট স্কুলিং এর আজকে 99 তম পর্ব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই ব্যস্ততম সময়েও যে আমাদের এই 90 মিনিট স্কুলিং এর পাশে আপনারা সবসময় আছেন। সো আমরা আশা করছি এটা কন্টিনিউ করব আমরা। আমরা প্রথম 90 মিনিট স্কুলিং শুরু করেছিলাম হচ্ছে আমরা এসে জড়ো হয়ে প্রশ্ন করে উত্তর সরাসরি করার জন্য। করোনাকালীন সময়ে আমরা লাইভ শুরু করলাম এবং এটা আমরা শুক্রবার সন্ধ্যায় আমরা করে থাকি। কিছুদিন আগে আমরা 7টায় শুরু করতাম, এখন 7:30টায় করছি। এখন যেহেতু আবার সন্ধ্যা অনেক দ্রুত চলে আসে, তার জন্য আমরা আগামী পর্ব থেকে সম্ভবত 7টা থেকে শুরু করব বলে ভাবছি। নাজমা আক্তার আপু লিখেছেন, ওয়ালাইকুম সালাম, আমি জানতে চাচ্ছি কীটনাশক এবং ছত্রাকনাশক, ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড এই দুটো একসাথে মিলিয়ে স্প্রে করা যায় কিনা। আমরা সাধারণত বাংলাদেশে যেই ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড ব্যবহার করি সেগুলো একসাথে ব্যবহার করা যায়। যেই সব ইনসেকটিসাইডগুলো ব্যবহার করা যায় না সেগুলোতে গায়ে স্পষ্ট করে লেখা হয় যে এটা ইনসেকটিসাইড অথবা ফাঙ্গিসাইডের সাথে ব্যবহার করা যাবে না। গায়ে যদি লেখা না থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। সো সবগুলো ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড একসাথে ব্যবহার করা যায়, কিন্তু সমস্যা হলো আরেকটা জায়গায়, যেটা হচ্ছে টাইম অফ স্প্রেইং। আপনি যে স্প্রে করবেন ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড, আপনি কখন স্প্রে করবেন? যেমন ইনসেকটিসাইড স্প্রে করার জন্য আমরা সবসময় বলি আসর নামাজের পরে, মানে বিকেলবেলা। ইনসেকটিসাইড বিকেলবেলা স্প্রে করতে হয়। আর ফাঙ্গিসাইড হচ্ছে যেন আলো থাকে, সুন্দর শুকনা পাতাগুলো যেন একটু শুকিয়ে আসে, ভিজা পাতা বৃষ্টির সময় দেওয়া যাবে না। সো দুটোকে একসাথে মিলিয়ে চিন্তা ভাবনা করতে হবে। যেই দিনটা খুব পরিচ্ছন্ন দিন ছিল, সুন্দর রৌদ্রোজ্জ্বল ছিল, সেই দিনে বিকেলবেলা যদি ইনসেকটিসাইড আর ফাঙ্গিসাইড মিশিয়ে যদি স্প্রে করেন তাহলেই হবে। সো আশা করি নাজমা আপু আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আজিম ভাই আমাদের বাগানি, আমাদের গ্রিন বাংলাদেশের একজন অ্যাক্টিভ মেম্বার। আজিম ভাই মাঝে মাঝে এমন একটা প্রশ্ন করেন যেগুলো আমাকে কনফিউজ করে দেন। আজিম ভাই বলেছেন মাইক্রোরাইজা ফাঙ্গাসগুলো কোথায় পাবো? আমি নিজেও কখনো ইউজ করিনি মাইক্রোরাইজা ফানজাইগুলো। তো আমি যেহেতু নতুন, আমার কাছেও নতুন, সো আমি আমার ছাদ বাগানীদের জন্য কিছু কথা বলতে চাই। মাইক্রোরাইজা বলতে আমরা যেটা বুঝি আসলে একটা ফাঙ্গাস, যে ফাঙ্গাসগুলো গাছের শিকড়ে অবস্থান করে, মাটিতে অবস্থান করে, শিকড়ে থেকে শিকড়ের অ্যাক্টিভিটিস গুলো পজিটিভলি বাড়িয়ে দেয়। মানে হচ্ছে তারা দুই যে সিম্বায়োটিক কন্ডিশনে এসে গাছের উপকার করে এবং মাইক্রো যে ফাঙ্গাসটা আছে সেটাও সুস্থ সবল থাকে। মানে একটা আরেকটার সাথে বেনিফিট শেয়ার করে। সেই রকম ভাবে এই ফাঙ্গাসগুলোকে আমরা মাইক্রোরাইজা বলে থাকি। মাইক্রোরাইজা যেমন গাছ থেকে ফাঙ্গাস করে কি, গাছটা ফাঙ্গাসকে কার্বোহাইড্রেট দিয়ে বাঁচিয়ে রাখে। গাছ ফাঙ্গাসকে কার্বোহাইড্রেট দেয়। ফাঙ্গাস কি করে, গাছের শিকড়টাকে হেলদি করে, মোটা করে, প্রশস্ত করে, সবকিছু করে, যার জন্য গাছ কিন্তু প্রচুর পরিমাণে খাবার তৈরি করতে পারে এবং গাছের গ্রোথ ভালো হয়। মানে হচ্ছে দুটোই, ফাঙ্গাস এবং গাছ দুটোই কিন্তু বেনিফিট গুলো পাচ্ছে। এইগুলোকে মাইক্রোরাইজাল ফাঙ্গাস বলা হয়। আসলে হচ্ছে এই ফাঙ্গাসগুলো যদি আমরা মাটিতে ইউজ করি তাহলে গাছের শিকড়ের ভিতর অবস্থান করে আমার নিউট্রিয়েন অ্যাবজর্পশন, আমার নিউট্রিয়েন্ট যে খাবে গাছ সেটা বাড়িয়ে দেয়, ফসফরাস আপটেক বাড়িয়ে দেয়, অক্সিজেন প্রোডাকশন করে, গাছের জন্য অক্সিজেন দরকার লাগে। আর পাশাপাশি হচ্ছে গাছকে রেজিস্ট্যান্স করে, ডিজিজ থেকে রেজিস্ট্যান্স করে। এরকম অনেকগুলো কারণের জন্য অনেকে কিন্তু অনেক দেশে অনেক জায়গায় প্রচুর পরিমাণে মাইক্রোরাইজা ব্যবহার করা সয়েলের ভিতরে। সে আমাদের দেশে এটা নতুন হলেও আজিম ভাই এটা আমার জন্য তৈরি করে দিয়েছেন। আমরা কৃষিক্ষেত্রে এই মাইক্রোরাইজাগুলোর একটু ছবি দেখাচ্ছি এখানে। ছবিটাতে দেখেন, খেয়াল করে দেখেন যে মাইক্রোরাইজাগুলো শিকড়ে অবস্থান করে গাছের শিকড়ের দৈর্ঘ্য বাড়িয়ে দিচ্ছে
আর যার ফলশ্রুতিতে গাছগুলো বেশি পরিমাণে খাবার আপটেক করতে পারছে এবং গাছের গ্রোথ কিন্তু ভালো হচ্ছে। কৃষিক্ষেত্রে এটা প্রচলিত নাম হচ্ছে VAM। VAM হচ্ছে ভেসিকুলার আরভাসকুলার মাইক্রোরাইজা। আমরা এটা আরভাসকুলার মাইক্রোরাইজা নামেই বলি, সবসময় ব্যবহার করি। এটা স্পেসিফিক ভাবে গাছের যে গ্রোথ বাড়িয়ে দিবে সেটা কিন্তু না, এটা পাশাপাশি থেকে গাছের শিকড়ের প্রশস্ততা বাড়িয়ে দিচ্ছে, আপটেক প্রবণতা বাড়িয়ে দিচ্ছে, যার জন্য গাছের গ্রোথ ভালো হয়। মাটিতে কিন্তু দিতে হবে, মাটিতে থাকবে শিকড়ের সাথে। আজিম ভাইয়ের প্রশ্নটাই ছিল কোথায় পাবো, আমিও ভাবছি কোথায় পাবো। সেটার জন্য আমি যতটুকু জানি যে ইস্পাহানি এবং এসিআই বায়োটেক এই দুটো অর্গানাইজেশন খুব ভালোভাবে কাজ, মানে এটার উপর গবেষণা করছে মাইক্রোরাইজার উপরে। আমার একটা স্টুডেন্ট আছে ডক্টর নাহিয়ান, সে নিজেও কিন্তু মাইক্রোরাইজার নিয়ে কাজ করেন এবং দেশের বাইরেও পিএইচডি করে আসছেন মাইক্রোরাইজার উপরে। সো ওদেরকে দেখেছি গবেষণা করতে। আমি কিছুদিন আগে দেখেছিলাম যে আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশেই দুটো নার্সারিতে আমি মাইক্রোরাইজার বিক্রি করতে দেখেছিলাম। সেটা হচ্ছে জান্নাত নার্সারি আর একটা হচ্ছে কৃষি উপকরণ নার্সারিতে আমি দেখেছিলাম। সো আমার কাছে মনে হয় যে ওখানে যদি একটু যোগাযোগ করেন তাহলে পেয়ে যাবেন মাইক্রোরাইজার। গাছের রোগ বালাই প্রতিরোধ করে এবং নিউট্রিয়েন্ট আপটেক ক্ষমতা বাড়িয়ে দেয়, তার জন্য মাইক্রোরাইজার ব্যবহার করা ভালো। আমাদের কাছে একটা প্রশ্ন আসছে, ইকবাল সুমন ভাই লিখেছেন, ছাদ বাগানের পাশাপাশি লেবু, কমলা, মালটা। আমি আবার বলি, লেবু, কমলা, মালটা তিনটাই হচ্ছে আমাদের সাইট্রাস। এগুলো যদি পাশাপাশি প্রোডাকশন করার জন্য যদি পাশাপাশি ড্রামে বা বাগান করা হয় তাহলে ফলনের কোনো প্রভাব পড়বে কিনা, একটা মজার প্রশ্ন, কিন্তু এটা খুব ভাবার ব্যাপার। আমরা যদি খেয়াল করে দেখেন, এটা যদি পলিনেশন হয়, যদি ক্রস পলিনেশন হতো তাহলে কিন্তু প্রভাব পড়তো। কিন্তু আমরা জানি যে এই সবগুলি মালটা, কমলা এগুলো সেলফ পলিনেটেড, মানে নিজে নিজেই পলিনেশন হয়ে যায়। আপনি ডান পাশের ছবিগুলো দেখেন, পোলেন এবং স্টিগমাটা দুটো পাশাপাশি থাকে, বাতাসের মাধ্যমে নাড়াচাড়ার মাধ্যমে নিজেরা পলিনেশন হয়ে যায়, যার জন্য ক্রস পলিনেশন কখনো হয় না। আর যেহেতু ক্রস পলিনেশন হচ্ছে না, তার জন্য ফলনের উপর প্রভাব পড়ে না। সো এই রকমের ভয় নাই, এগুলো বাগানে একসাথে করা যায়। লেবু, কমলা, মালটা এগুলো পাশাপাশি বাগান করলে কোনো রকমের ফলন বা স্বাদের কোনো প্রভাব পড়বে না। আমার কাছে মনির চৌধুরী ভাই লিখেছেন, গোল্ডেন পূর্ণা টমেটো বীজ বা চারা কোথায় পাবো? গোল্ডেন পূর্ণা এটা বাংলাদেশে না, জাপানে খুব জনপ্রিয় একটি জাত। আমি 2004 সালে যখন বাংলাদেশে ফিরে আসি জাপান থেকে পড়ালেখা করে, তখন আমি এটা নিয়ে আসছিলাম এবং আমরা শুধুমাত্র এটা পজিটিভ সিলেকশন হচ্ছে বেস্ট ফলগুলো আমরা চুজ করে এটাকে পজিটিভ সিলেকশন করে আমরা কিছুদিন আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এটা রেজিস্ট্রেশন করেছি গোল্ডেন পূর্ণা নামে। এই গোল্ডেন পূর্ণাটা মজার একটা জাত, একদম গোল্ডেন কালারের এবং মিষ্টতা কিন্তু আমাদের স্ট্রবেরির চেয়ে অনেক মিষ্টি। তারপর হচ্ছে মানে বেশ মিষ্টি, ব্রিক্স পার্সেন্টেজ 8-এর উপরে, যেটা হচ্ছে মুখে দিলেই মনে হবে যে আঙ্গুরের মতো, আমাদের মিষ্টি মতো মনে হয়। সো একটা মিষ্টি জাত। এবং মজার ব্যাপার কি জানেন, এই একটা গাছের ভিতরে প্রচুর পরিমাণে ফল ধরে। আমি গাছের ছবিটা দেখিয়েছি, এটা আমাদের ছাদের একটা ছবি, এবছর আমরা করব আপনাদের জন্য। আমরা সিড প্রচুর পরিমাণে রেখেছি। এই গাছের বৈশিষ্ট্যটাই হচ্ছে এরকম যে গাছটা ইনডিটারমিনেট টাইপ, মানে হচ্ছে গাছটা বড় হচ্ছে, ফল দিয়ে যাচ্ছে, যতই বড় হচ্ছে একদম ম্যান হাইট হয়ে যায়, যার ফলশ্রুতিতে প্রচুর পরিমাণে হয়। একটা থোকার ভিতরে প্রায় 250 চেরি টমেটো ধরে, ছোট ছোট টমেটো, এবং প্রতিটা খুবই মিষ্টি। তাহলে বোঝা যাচ্ছে যে সাধারণত টমেটো, চেরি টমেটো বা বড় টেবিল টমেটো একটা গাছে 3.5 কেজি থেকে 4.5 কেজি ভিতরে ঘোরাফেরা করে। বাট আমাদের যে গোল্ডেন পূর্ণা, এটা আমরা পজিটিভ সিলেকশনের মাধ্যমে করেছি। এই গোল্ডেন পূর্ণাটা 9 থেকে 10 কেজি, তার চেয়ে বেশি প্রোডাকশন হয় এবং লম্বা সময় ধরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত
গাছটা রেখে দিলে এপ্রিল মে পর্যন্ত আপনি কিন্তু ফল পাকতে থাকবে, হতে থাকবে। সো অনেক লম্বা সময় ধরে কৃষক যদি এটা চাষ করে গোল্ডেন পুনে, তাহলে অনেক বেনিফিট পাবে। আর ছাদ বাগানিদের জন্য কথাই নেই, একটা গাছ থাকলেই যথেষ্ট। আপনি বলেছেন যে আপনার সিড দরকার। আমার কাছে আপনাকে যদি 1/2 গ্রাম সিড দিয়ে দিই, তাহলে 300 সিড চলে যাবে। আমি এর জন্য প্ল্যান করেছি আপনাদের সবাইকে চারা করে দিব। চারা করে দিলে আমাদের চারাটা কোয়ালিটি খুব ভালো হবে। আপনাদেরকে সবার কাছে চারা ২টা, ৩টা, ৪টা, ৫টা, ১০টা যতটুকু চারা লাগবে আমরা সবার কাছে পৌঁছে দিব। আর যারা কমার্শিয়ালি প্রোডাকশন করতে চান, তারা যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের কাছে দেয়ার জন্য। কারণ আমিও চাই বাংলাদেশে ছড়িয়ে যাক, কৃষকরা লাভবান হোক। সেই লক্ষ্যেই তো আমরা কাজ করছি। তো আসলে হচ্ছে গিয়ে চেরি টমেটোটা খুবই সুন্দর একটা চেরি টমেটো। আপনারা যারা ইন্টারেস্টেড হন চাষ করার জন্য, কমার্শিয়ালি হতে পারে, ছাদ বাগানে হতে পারে, আমার সাথে যোগাযোগ করলে আমরা আপনার কাছে সিড পৌঁছে দিব। এটা হচ্ছে ইনডিটারমিনেট টাইপ। গাছ লম্বা হতে থাকবে, ফল দিতে থাকবে, ফল পাকবে। তাহলে যারা কমার্শিয়ালি করবে, সব ফল একসাথে পাকতে হবে না, পাকছে হারবে বাজারে সেল করে দিচ্ছে। এর জন্য কৃষকদের জন্য খুবই ভালো একটি জাত। ৯ থেকে ১০ কেজি প্রোডাকশন হয়। সো এটা খুবই লাভজনক একটি একটা জাত। বাংলাদেশে আমার কাছে মনে হয় এর চেয়ে ভালো, এর চেয়ে বেশি ইল্ড দেয় এরকম চেরি টমেটো বাংলাদেশে নেই। সো যারা চেরি টমেটোর প্রতি ইন্টারেস্ট আছে তাদেরকে সবাইকে বলছি আমার সাথে যোগাযোগ করার জন্য। আর আমরা ছাদ বাগানীদের কাছে অবশ্যই পৌঁছে দিব। সোহেল রানা ভাই একটা প্রশ্ন করেছেন, গোলাপের কচি পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, করণীয় কি? গোলাপের কচি পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, মানে পাতা কুঁকড়ে যাচ্ছে। আবার মোহাম্মদ জুলফিকার ভাই লিখেছেন, আমি একটা কথা বলে নিই, আমার কাছে যারা যারা প্রশ্ন করেন সবাই কিন্তু প্রথমেই আসসালামু আলাইকুম লিখেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। সো সবাইকে আমি কিন্তু কথার যেহেতু প্রশ্নের সাথে আমি উত্তর দিতে পারছি না বারবারই, আমি সবাইকে ওয়ালাইকুম সালাম বলেই তারপর কথাগুলো বলছি। সবাই সালাম দিয়ে শুরু করেন, আমিও সবাইকে ওয়ালাইকুম সালাম বলছি। জুলফিকার ভাইও লিখেছেন লেবু গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, মানে দুটো জিনিসই কুঁকড়ে যাচ্ছে। তো কুঁকড়ে যাওয়ার কারণগুলো, অনেকগুলো কারণে কিন্তু পাতা কুঁকড়ে যায়। আমরা একটু কারণগুলো দেখি। এক হচ্ছে মাইটস হতে পারে, ভাইরাসের জন্য বারবারই বলেছিলাম ভাইরাস হলে পাতা কুঁকড়ে যায়, নেমাটোড হলে কুঁকড়ে যায়। আবার এমনও তো হতে পারে পানির অভাবে পাতাগুলো নেতিয়ে পড়েছে বা কুঁকড়ে যাচ্ছে, সেটা হতে পারে। প্রধানত যেটা হচ্ছে মাইটসের কারণে, নেমাটোডের কারণে, ভাইরাসের কারণে। আমরা একটু সিমটমগুলো দেখি। মাইটস যদি কামড় দেয়, দেখবেন পাতাগুলো মানে এইরকম, পোকাগুলো এখানে কামড় দিল, পাতাগুলো সবসময় এইভাবে কুঁকড়ে যাবে, নিচের দিকে কুঁকড়ে যাবে। দেখেন বাঁ পাশে একদম লেফট সাইডের কর্নার ছবিটা দেখেন, সবগুলো পাতা কিন্তু নিচের দিকে এমন করে কুঁকড়ে যায়, সেটা তো মাইটসের লক্ষণ। আবার নেমাটোডের লক্ষণ এবং ভাইরাসের লক্ষণ কিন্তু একই রকম। পাতার ডিসকালারেশন হবে, একটু হলুদাভ হয়ে যাবে এবং পাতাগুলো উপরের দিকে কুঁকড়াবে। মাইটসেরটা নিচের দিকে কুঁকড়িয়েছিল, এটা উপরের দিকে কুঁকড়াবে। এবং খেয়াল করে দেখেন ছবিগুলো একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে সবগুলো পাতা কিন্তু উপরের দিকে কুঁকড়িয়ে গিয়েছে। নেমাটোড এবং ভাইরাসের দুটোই কিন্তু একই রকম। সো খেয়াল রাখতে হবে যে যখন ভাইরাস হবে একটু কালার চেঞ্জ হওয়ার প্রবণতা খুব দ্রুত দেখা যায়, ছোপ ছোপ দাগগুলি পড়বে, ছোপ ছোপ করে পড়বে। আবার নেমাটোডে কিন্তু ছোপ ছোপ করে পড়বে না, পুরো পাতাটাই যেন একটু হলুদাভ হয়ে গিয়েছে সেই রকম ক্যারেক্টার শো করবে। এইভাবে নানাবিধ ক্যারেক্টারে মিলিয়ে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার পাতাগুলো, আপনি খেয়াল করে দেখেন আপনি যে ছবিটা দিয়েছিলেন পাতাগুলো কুঁকড়ে গিয়েছে, সেটা নেমাটোড হতে পারে, তারপর হচ্ছে মাইটস হতে পারে, অথবা ভাইরাস হতে পারে। পাতাগুলো খেয়াল করে দেখেন আপনার পাতাগুলো কিন্তু কালার চেঞ্জ করেনি। তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে এই পাতাগুলোর নিচে অবশ্যই মাইটস আছে। মাইটসগুলো হচ্ছে মাকড় আটপা, মাকড় আটপা। মাইটসগুলো সাধারণত হয় কি পাতার নিচে থাকে এবং তারা রস চুষে খায়। আপনি কিন্তু চোখে দেখতে পারবেন না, এত ছোট ছোট, এত ছোট মাইটস। যে আপনি মাইটসটা দেখবেন কিভাবে, আপনি যদি একটা সাদা কাগজ নিয়ে
পাতাগুলো একটু নাড়া দেন, দেখবেন ওইটা কাগজটার উপরে দেখবেন কিছু ডিম, কিছু পোকা পড়বে, যেগুলো 8টা পা আছে, ছোট ছোট মাইটস, কিন্তু পোকা না, মাইটস গুলো পড়বে, সেগুলো 8টা পা থাকবে, মাকড়। সো একটা সাদা কাগজের উপরে যদি আপনি গাছের ডালটা একটু নাড়া দেন, দেখবেন মাইটস গুলো পড়তেছে, তাহলে বুঝবেন মাইটস। যেহেতু আপনার গোলাপ বাগানের আমার কাছে যেটা মনে হচ্ছে, এবং লেবু গাছেরও আমার কাছে মনে হচ্ছে মাইটসের কারণে হয়েছে। তো যদি মাইটসের কারণে হয়ে থাকে, আপনি দেখেন মাইটস গুলো পাতার নিচে থাকবে এবং আপনি খুব চোখে দেখা যাবে না। আর নেমাটোডের সিমটম, ভাইরাসের সিমটম, এগুলো সেভারাল টাইমস আমরা কিন্তু আলোচনা করেছি। তাহলে কন্ট্রোলটা কিভাবে করবেন? মাইটস যদি হয়, খুব সহজ, যেই পাতাটার নিচে এমন কুকড়ে যাচ্ছে, পাতাগুলো সরিয়ে পা দিয়ে পিষে ফেলেন, দেখবেন মাইটসগুলো কমে গিয়েছে। এভাবে আপনার প্রতিদিন কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার মাইটস হয়েছে কিনা। মজার ব্যাপার হচ্ছে কি, মাইটস যখন প্রথম ধরে, তখন যদি সরিয়ে দেন তাহলে গাছে খুব ক্ষতি করে না, কিন্তু গাছগুলো একবার কুকড়ে যায়, তখন কিন্তু আর মাইটস কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আমার কাছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে মাইটস যদি হয়, আপনি যদি বুঝতে পারেন, সাবান পানি, আমরা কিন্তু গাছের পাতা সবসময় ধুয়ে দেওয়ার জন্য বারবারই বলি সাবান পানি স্প্রে করেন। তাহলে যদি সাবান পানি শুধু স্প্রে করেন, তাহলে কিন্তু আপনার মাইটস কমে যাবে। কিন্তু আছে তো গাছের পাতার নিচে, তাহলে পাতার নিচেটাও পরিষ্কার করতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। আর যদি সম্ভব হয়, নিম তেল দিয়ে দিবেন এটার সাথে মিশিয়ে। আমি বারবারই বলেছি, নিম তেল পোকাকে মারে না, পোকাকে রিপেলেন্ট করে, দূরে সরিয়ে দেয়। তো আমরা তো সেটাই চাচ্ছি, পোকা সরে যাক। আপনি যদি যে কোনো ভালো সুস্থ গাছেও যদি নিম তেল স্প্রে করেন, দেখবেন গাছের পাতাগুলো পরিচ্ছন্ন থাকবে, সুন্দর থাকবে, ভাইরাস হবে না, সবকিছু আক্রমণ কমে যাবে। সো নিম তেল মাঝে মাঝে স্প্রে করা সুস্থ গাছে। আপনার গাছ সুস্থ আছে, বলছেন এখন আমার নিম তেল স্প্রে করার দরকার নেই, না, 7 to 10 days ইন্টারভেলে আপনি স্প্রে করতে থাকেন নিম তেল, দেখবেন গাছ আপনার সুস্থ থাকবে। খুব বেশি ঘন করে দিবেন না, লাইট করে দিবেন। এছাড়া আমি বলেছিলাম রসুন সাথে একটু মরিচের গুঁড়া দিয়ে স্প্রে করে দিলেও কিন্তু আমাদের মাইটস কন্ট্রোল করা যায়। আর এছাড়া আরো অনেক পদ্ধতি আছে। আর নেমাটোডের কথা কিন্তু আমি অনেকবার বলেছি, টবের মাটিগুলোকে যদি ছাদের সূর্যের আলোতে রেখে দেন, নেমাটোডগুলো মরে যায়। তারপর হচ্ছে নিম খৈল যদি মাটির সাথে মিশান, তাহলেও কিন্তু মরে যায়, নেমাটোড মরে যায়। সো খুব সহজ। আর যদি কিছু না পারেন, তাহলে আপনাকে অবশ্যই আপনাদের এই ফুরাডান বা কার্বোফুরান, এগুলো যদি মাটির সাথে দিয়ে দেন, তাহলে নেমাটোডগুলো মারা যাবে। আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখেছিলাম যে নেমাটোডে মরিচ গাছে কুকড়ে যাচ্ছে, আমি একটা গাঁদা ফুল, মেরিগোল্ড ফুল গাছ লাগিয়ে রেখেছি, সমস্ত নেমাটোডগুলো মাটির নিচে দিয়ে এসে আমার মেরিগোল্ডে চলে আসছিল। মেরিগোল্ডের গাছটা তুলে ফেলে দিয়েছি, আমার নেমাটোড সবগুলো কন্ট্রোল হয়ে গিয়েছে। সেভাবে কিন্তু বড় বড় বাগানিরা কিন্তু এইভাবে কন্ট্রোল করে, মেরিগোল্ড লাগিয়ে দিয়ে মেরিগোল্ডগুলোকে তুলে নিয়ে তারা কিন্তু বাগান কন্ট্রোল করে। আর ভাইরাসের কথা কি বলবো, আপনারা খুব এক্সপার্ট। ভাইরাস হওয়া মানে হচ্ছে গাছগুলো ডোয়ার্ফ হয়ে যাবে, পাতা ছোপ ছোপ দাগ পড়বে, ইল কমে যাবে, সবকিছু সর্বনাশ হয়ে যাবে। তো ভাইরাস হয় সিডে ছিল, তাহলে অন্য গাছ থেকে আসছে। আপনার এই গাছে যেটাতে ভাইরাস হয়েছে, সেই গাছ থেকে যে অন্য জায়গায় না যায়, গাছটাকে তুলে ফেলে দেয় ভালো। মশিউর রহমান ভাই অনেক সালাম দিয়েছেন, আমার অনুষ্ঠান দেখেন, এগুলো অনেক কথা বলেছেন, ধন্যবাদ মশিউর রহমান ভাই। হাইড্রোপনিক্স অথবা একুয়াপনিক্স সবজি চাষ করা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর কিনা, অথবা হাইড্রোপনিক্স অথবা একুয়াপনিক্স সিস্টেমকে অর্গানিক বলা যাবে কিনা। এখন পৃথিবীতে মডার্ন টেকনোলজির নাম হচ্ছে হাইড্রোপনিক্স। যারা লার্জ স্কেলে ফুল প্রোডাকশন করছে, জারভেরা লার্জ স্কেলে মেলন প্রোডাকশন করছে, লার্জ স্কেলে লেটুস পাতা প্রোডাকশন করছে, সবাই কিন্তু হাইড্রোপনিক্সে করছে। হাইড্রোপনিক্স হচ্ছে গাছটাকে স্যালাইনের মতো খাবারের, মানে পানির মাধ্যমে খাবারগুলো খাইয়ে দেয়া, মাটি থেকে সে খাবে না, এটাকে আমরা বলি সয়েললেস কালচার। আবারও কিন্তু বলছি, এখানে সয়েল থাকবে না, সয়েল থেকে নিউট্রিয়েন্ট পাবে না, শুধু পানি থাকবে। সো এই পানি থেকে কিন্তু সে সবগুলো খাবার পাবে। এটা একটা মডার্ন টেকনোলজি এখন পৃথিবীতে, এবং তারা দেখিয়েছেন যে খুব কম পরিমাণে নিউট্রিয়েন্ট দেয়া হয় দেখে কখনো কখনো এটাকে অর্গানিক বলে, যদিও আমি বিশ্বাস করি না এটা অর্গানিক, যেহেতু আপনি সবগুলো কেমিক্যাল দিচ্ছেন। সো সয়েললেস কালচার,
এখন প্রশ্ন হচ্ছে এই সয়েললেস কালচারে কতগুলো ভাগ আছে। একটা হচ্ছে হাইড্রোপনিক্স, একুয়াপনিক্স আর বায়োপনিক্স। হাইড্রো হাইড্রোপনিক্স হচ্ছে আপনি সমস্ত খাবারগুলো, সিনথেটিক খাবারগুলো পরিমাণ মতো, সামান্য পরিমাণে, ধরা যাক এইভাবে, আপনার আপনার ২ ছটাক চালে ভাত খেতে হয়। আপনি যদি কার্বোহাইড্রেট সামান্য পরিমাণে খেয়ে ফেলেন তাহলে কিন্তু আর ভাত খাওয়া দরকার নেই। কার্বোহাইড্রেট পেয়ে গিয়েছেন। এইভাবে আমাকে সিনথেটিক আ নিউট্রিয়েন্ট দিয়ে গাছকে খাইয়ে দেওয়ার নামই হচ্ছে হাইড্রোপনিক্স। সো এটা কিন্তু অর্গানিক বলা যাবে না। যদিও অনেকে ফাইট করছে যে আমরা খুব কম পরিমাণে খাবার দিচ্ছি সিনথেটিক, সো এটা অর্গানিক। আর একুয়াপনিক্সটা হচ্ছে ফসল উৎপাদন করছেন, সাথে মাছ থাকবে। দুটার সাথে মাছে খাবার দিলাম, মাছের যে বিষ্ঠাটা হলো গাছে লাগলো, এটা একটা পোর্শন। মাছে কিন্তু খাবারটা দিচ্ছে হচ্ছে কেমিক্যাল সিনথেটিক ফার্টিলাইজার, বাট ক্রপসটাকে, মাছের বিষ্ঠাটাকে ইউজ করছি, এটাকে একুয়াপনিক্স বলছি। আরেকটা হচ্ছে বায়োপনিক্স। হাইড্রোপনিক্সটাকেই আমরা যদি সিনথেটিক নিউট্রিয়েন্ট না দিয়ে আমরা অর্গানিক সোর্স থেকে খাবারটা দিই, কেমন খৈল, হাড়ের গুঁড়া, ভার্মি কম্পোস্ট, এগুলোর থেকে যদি আমরা খাবারটা দিতে পারতাম তাহলে এটাকে বায়োপনিক্স বলা হতো। এখন সারা পৃথিবীতে কিন্তু বায়োপনিক্সের দিকে, যেহেতু হাইড্রোপনিক্সটাকে 100% অর্গানিক বলা যাচ্ছে না, এর জন্য অনেকেই কিন্তু বায়োপনিক্সের দিকে ধাবিত হয়েছে। এটা স্বাস্থ্যের জন্য খুব কম পরিমাণে নিউট্রিয়েন্ট দেওয়া হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। আর এটাকে অর্গানিক, হাইড্রোপনিক্সকে অর্গানিক বলা যাবে না, 100% অর্গানিক বলা যাবে না। তবে যারা হাইড্রোপনিক্স নিয়ে কাজ করছে তারা একটা অর্গানিক প্রমাণ করার জন্য বারবারই চেষ্টা করেন। শামসুন নাহার আপু, আসসালাম ওয়ালাইকুম সালাম। উপস্থাপনার অনুষ্ঠানটি উপভোগ করার অপেক্ষায় আছে। আচ্ছা, যাই হোক, তা হলো ওনার প্রশ্ন হচ্ছে, আমের উপরের অংশ দেখলে বুঝাই যায় না, ভিতরে কালো নষ্ট, নিচে আমি ছবি দিলাম, কি করলে আমগুলো ভালো হবে? আমরা ছবিটা দেখি। বাইরে থেকে আমটা খুব সুন্দর, ওনার জাতের নাম হচ্ছে মালয়েশিয়ান লুবলাই। এটা কিন্তু শুধু ওই জাতটাতে না, আরো অনেকগুলো জাতে কিন্তু এটা হয়। ভিতরে পোর্শনটা দেখা যায়, খেয়াল করে দেখেন, একটু জেলি লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে এবং কালো কালো হয়ে যাচ্ছে। জেলি লাইক স্ট্রাকচারটা হচ্ছে ভিতরের অংশটা থেতলে গিয়েছে মনে হয়, আসলে কিন্তু থেতলে যায়নি, গাছে থাকা অবস্থায় এটাও হয়। এটাকে আমরা বলি হচ্ছে ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার। এমন ছিদ্র ছিদ্র হয়ে যায়, আমটা ভিতরের অংশটা স্পঞ্জি, পচে পচে গিয়েছে মনে হয়, জেলের মতো তৈরি হয়ে যায় এবং কিছু ছিদ্র তৈরি, এয়ার পকেট তৈরি হয়। এরকম যখন তৈরি হয় তাকে আমরা ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার বলি। মানে হচ্ছে ফিজিওলজিক্যাল এই ডিসঅর্ডারটা মানে হচ্ছে আপনার এই আমটা যে নিউট্রিয়েন্ট তৈরি করে আমটা হওয়ার কথা ছিল সেটা কোনো কারণে সে ভিতরে তৈরি করতে পারে নাই, অথবা দ্রুত বড় হওয়ার জন্য তৈরি হতে পারে নাই, তার জন্য এই রকম স্পঞ্জি লাইক স্ট্রাকচার তৈরি করে। কি কি কারণ হতে পারে? কখনো কখনো মাইক্রো নিউট্রিয়েন্টের অভাবে হতে পারে, অথবা টেম্পারেচার খুব বেশি হাই আবার কখনো কম, এরকম টেম্পারেচার, অথবা মাটির কন্ডিশনটা খুব ভালো না, অথবা ময়েশ্চারের সমস্যা আছে, মাটিতে কখনো একদম ড্রাই, কখনো হচ্ছে খুব বেশি পানি, এরকম হতে পারে। আরেকটা কারণে হয়, যেমন হচ্ছে আপনি আমটাকে ব্যাগিং করেন, তাই না? ব্যাগিং করার সময় যদি খুব কচি অবস্থায় আমটাকে ব্যাগিং করে দেন, তাহলে সূর্যের আলোর অভাবে সে কিন্তু খাবার তৈরি করতে পারে না ভিতরে, তার জন্য কিন্তু স্পঞ্জ লাইক তৈরি করে। এই স্পঞ্জ লাইক এবং এয়ার পকেট যদি থাকে তাহলে কিন্তু এই আমটা পুষ্টিমানের হলো না বা ভালো হলো না। তার জন্য এইগুলো যেন না হয়। এটা কিন্তু সব জাতে হয় না, সব জাতে হয় না, কিছু কিছু জাতে এটা কিন্তু হয়ে থাকে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমাদের করণীয় কি হতে পারে, কি করলে এটা, মানে এটাকে আমরা বলি যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস মেনটেন করতে হবে। আমার সয়েল পিএইচটা ভালো আছে কিনা, টেম্পারেচার দিকে নজর রাখতে হবে, মাটির ময়েশ্চার দিকে খেয়াল রাখতে হবে, জাতটা কোন জাতটা এটা এটা হয় না সেগুলো খেয়াল রাখতে হবে। আমটা একদম মেচিউর, গাছে মেচিউর করার আগে যদি হারভেস্ট করে ফেলি, একটু আগে, তাহলে দেখা যায় এই স্পঞ্জ লাইক স্ট্রাকচারটা তৈরি হয় না। মানে হচ্ছে কি, স্পঞ্জ লাইকটা তৈরি হয় গাছ একদম যখন মেচিউর হওয়া শুরু হয় তখন তৈরি হয়। সো সেটাও কিন্তু একটু খেয়াল রাখবেন যে আমরা মেচিউর হওয়ার আগে, একদম পেকে টকটকা হয়ে যাওয়ার আগে আমরা হারভেস্ট করব। আবার সংগ্রহ করলাম, খুব টেম্পারেচার বেশি হাই টেম্পারেচার রেখে দিলাম, তখনও ভিতরে যে ফিজিওলজিক্যাল কন্ডিশনগুলো ঘটে
তখনই কিন্তু এই এয়ার বাবলগুলো তৈরি হয়ে যায়। তাহলে সংগ্রহ করে এটাকে সাধারণত একটু কম্পারেটিভলি ঠান্ডা জায়গায় আমগুলো সংগ্রহ যদি করি, আমরা বাগান থেকে হারভেস্ট করলাম, সেটা একটু ঠান্ডা জায়গায় রাখলাম, তাহলে দেখা যাবে এটা হবে না। খুব টেম্পারেচার ফ্লাকচুয়েশনের জন্য হয়। আর ব্যাকিং করলে খেয়াল রাখতে হবে আম একদম ম্যাচিউর না, যখন একটু বড় হয়ে যাবে তখন আমটাকে কাভার করতে হবে। এর আগে কাভার করলে স্পঞ্জিলাইজ স্ট্রাকচার তৈরি হবে। মাকসুদুল হাসান ভাই লিখেছেন, মিষ্টি কুমড়া গাছের আগা মরে যাচ্ছে। মাকসুদুল হাসান ভাই, আপনি কি এটা আপনার বাগানের ছবি দিয়েছেন? আমি কিন্তু একটু অখুশি হয়েছি। আপনার মাটিটা কিন্তু ভালোভাবে তৈরি হয়নি। একটু ভালোভাবে তৈরি করতে হবে। মাটির এই জায়গাতে যে কন্ডিশনে তৈরি হয়েছে, আগার যে কচি পাতা যদি এইরকম সিমটম দেখায়, হলুদ হয়ে যায় এবং মরে যায়, তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয়েছে বলে আমরা বলে থাকি। মানে হচ্ছে আপনার এখান থেকে যে খাবারগুলো কম কম লাগে সেটা সে পাচ্ছে না, এর জন্য এটা তৈরি করেছে। আপনি মাটিগুলো যদি একটু নিড়িয়ে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেন, তাহলে আবার গাছগুলো সুন্দর হয়ে যাবে। সোহেল রানা ভাই লিখেছেন, আমরা যখন পটিং বা রিপটিং করি তখন পাত্রের নিচের অংশে ড্রাম বা টবের নিচে ছিদ্র ড্রেনেজের জন্য আমরা ছিদ্র রাখি। ছিদ্রের উপর ইটের খোয়া বা তার উপর বালি দেয়া কতটা যুক্তিযুক্ত বা এর কারণ কি? আমরা কিন্তু মাটি তৈরি বা টপ প্রিপারেশনের সময় বিভিন্ন সময় কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা একটু দেখি। এটা একটা পটের নিচে ছিদ্র আছে। ছিদ্রটা কেন করে দেওয়া হয়? যেন এক্সেস বৃষ্টি হলো বা এক্সেস পানি হলো সেগুলো আস্তে আস্তে বের হয়ে যাওয়ার জন্য, তাই না? আমরা যদি একটা খোয়া দিই বা ২টা খোয়া দিলাম বা ৩টা খোয়া দিলাম, এই ছিদ্রটার যেন বন্ধ না হয়ে যায়। কিন্তু মাটির ধাক্কা কিন্তু কিছুদিন বন্ধ হয়ে যায়, কিছুদিন পরে বন্ধ হয়ে যায়। এর জন্য আমরা কিন্তু বলেছিলাম যে নিচের খোয়া দিয়ে নিতে হবে। খোয়া দিলেও ১টা ২টা খোয়া না দিয়ে বেশি পরিমাণে খোয়া দিয়ে নিতে হবে। সেটা হতে পারে পাথরের ভাঙা পাথর, আস্ত পাথর অথবা ইটের খোয়া। এগুলো যেকোনো দেন, তাহলে পানিটা ছিদ্রটা বন্ধ হবে না। ছিদ্র যেন ১০ বছরও বন্ধ না হয়, এই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। এটা আপনার দায়িত্ব। আমি দেখেছি যে ড্রামের নিচে বা টবের নিচে যদি একটু বেশি পরিমাণে খোয়া দেওয়া হয়, তাহলে ছিদ্রটা বন্ধ হয় না। সো আমরা ড্রামের নিচে একটু বেশি পরিমাণে খোয়া দিব। আরেকটা কথা হচ্ছে, খোয়ার উপরে আমরা বালি দিতে বলেছিলাম। বালিটা কেন দিলাম? বালিটা দেওয়ার পেছনে কারণ হচ্ছে, আমার এই ড্রামটার ভিতরে প্রচুর পরিমাণে আপনি ভার্মি কম্পোস্ট দিয়েছেন, কাউডাং দিয়েছেন, কোকোডাস দিয়েছেন, চুন দিয়েছেন, ফুডারান দিয়েছেন, সেভিনডাস দিয়েছেন, সবগুলো এটার ভিতরে আছে। বৃষ্টি পানি যখন এটা চুয়ে পড়ে যাওয়ার জন্য হচ্ছে ছিদ্রটাকে খোলা রাখলাম, সবগুলো নিউট্রিয়েন্ট এবং যা কেমিক্যালস ইউজ করেছেন সবগুলো কিন্তু বের হয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে একটা ফিল্টার বসানোর জন্য আমরা চিন্তা করেছিলাম। তো ফিল্টার বসানোর সহজ পদ্ধতি হচ্ছে বালির একটা স্তর দিয়ে দেওয়া। তো আমরা যদি ১ ইঞ্চি পরিমাণে ইটের খোয়া, ১ ইঞ্চি পরিমাণে বালি দেই, তাহলে হচ্ছে নিউট্রিয়েন্ট গুলো লস হবে না, নিউট্রিয়েন্ট ভিতরে থাকবে। গাছের শিকড়টা দেখবেন এই বালির স্তরটাতে এসে নিউট্রিয়েন্ট গুলো এনজয় করছে। যখন ড্রামটার টপটা একটু ভেঙে দেখবেন, তখন দেখবেন সমস্ত শিকড় কিন্তু এই বালির যে স্তরটা আছে এখানে বসে বসে খাচ্ছে, নিউট্রিয়েন্ট খাচ্ছে। গাছের গ্রোথ ভালো হবে। আমি আশা করব যে আপনারা যেন মাটিতে নিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো লস না হয়ে যাওয়ার জন্য এই ২টা স্তর তৈরি করে নেবেন টবের নিচে, তাহলে ভালো হবে। শিবলি ভাই, রেলগাড়ি পোকার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আছেন। রেলগাড়ি পোকা, হ্যাঁ, মিলিপ্যাড সেন্টিপ্যাড, এইটা খেয়াল করে দেখেন। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় কিন্তু ঘরে ঢুকে যাচ্ছে। তাহলে কি হলো? অতিরিক্ত পানি যেখানে থাকবে সেখানে সে থাকবে না, চলে আসবে। কিন্তু ওরা কিন্তু পানি পছন্দ করে খুব, আর স্যাঁতসেঁতে জায়গা খুব পছন্দ করে। এই এইটা এর জন্য হচ্ছে টবের মাটিতে এগুলোতে থাকে। তো আমরা যেটা ওনার প্রশ্নটা খুব ভালো লাগছে যে আ আ রেলগাড়ি। আমরা ছোটবেলা আ আমি একটা গল্প বলি। বোর ফিল করছেন না তো আপনারা? গল্পটা হচ্ছে এরকম যে আমি যখন জাপানে গেলাম ২০১৪ সালে আমি পোস্টডক করতে গিয়েছি আমার ফ্যামিলি সহ। আমার বাচ্চা ২ টা ছোট, ছোট। একটা এতটুকু, একটা এতটুকু। তো এই ২ টা বাচ্চাকে নিয়ে আমার কাজই ছিল এই বাচ্চা ২ টা ডে কেয়ারে যেহেতু ওদেরকে বলে দেয়া হলো যে পোকা পালতে হবে। আমি তো এগুলো বুঝি না। কারণ বাংলাদেশে আমরা কখনো এই কালচার ছিল না। আমার বাচ্চা স্কুল থেকে এসে শুরু করলো
যে, "বাবা তুমি আমাকে একটা আ পোকার ঘর, পোকার ঘর কিনে দাও।" আমি বললাম, "পোকার ঘর? পাখির ঘর শুনেছি অথবা খরগোশের ঘর শুনেছি। কিন্তু পোকার ঘর আছে এটা আমি জানি না।" তারপরে ঠিক আছে চলো যাই। শপিং মলে গেলাম। গিয়ে দেখছি পোকার ঘর কম দামের চেয়ে বেশি দাম অনেক দামের আছে। আমি মোটামুটি দামের একটা কিনে নিলাম। আমার কাছে নিজেরই ভালো লাগছিল যে পোকার ঘর কিনছি। ওই পোকার ঘর কিনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা সেই রাত আমার বাচ্চা আর ঘুমালো না। শুধু পোকার ঘর নিয়ে থাকে। আমি বললাম, "ভাই পোকা তো নাই এটার ভিতরে।" আমি টেনশন হয়ে গেল যে কি করবে? এরপরে দিন আবার ডেকে গেল। তারপরে বাসায় আসলো। বাসায় এসে বাবাকে তো ওতোসান বলে। "ওতোসান তুমি আমাকে আ বাইরে নিয়ে চলো।" আমি বললাম, "কেন?" "পোকা নিয়ে আসবো।" ওর মা পোকাকে খুব ভয় পায়। এর জন্য বাসায় পোকা এলাও করা যাবে না। এখন আমি ঘর নিয়ে আমার হাতে ধরিয়ে দেওয়া হলো পোকার ঘর। পোকার ঘর নিয়ে আমার বাচ্চার পেছন ঘুরছি। এই পোকা খোঁজার জন্য আমার মেয়ে কি করছিল বা ছেলেটা কি করছিল সেটা আমি দেখছিলাম। সমস্ত পাতাগুলো তুলে যেখানে একটু ভিজা আছে পাতাগুলো তুলে সে দেখছিল। মানে হচ্ছে ওই পাতার থেকে সে কার্বোহাইড্রেট খাবে, এই পোকাগুলো খেয়ে বেঁচে থাকবে এবং এখানে এজন্য ওই জায়গাতে থাকে। পাতার নিচে কিন্তু পোকাগুলো থাকতেছে। আমার বাচ্চা তুলে দেখছে, আবার পোকাগুলো হাতে নিচ্ছে। হঠাৎ করে দেখি ওর হাতে একটা পোকা, ওই রেলগাড়ি পোকা। মিলিপেড সেন্টিপিড। আমি দেখে তো চিৎকার, "এটা কেন বাবা?" বাবা সে তখন বলল ওতোসান মানে বাবা। "বাবা এটা মানুষকে ক্ষতি করে না। এটা খুব ভালো পোকা। এই দেখো এটা মুখ আছে, এটার জন্য খাবার কিনতে হবে।" আমি বললাম, "সর্বনাশ! প্রথমত পোকার ঘর কিনতে হলো, আবার এইটা নিয়ে বাসায় যদি যাই এখন, বাসায় আমার জায়গা নেই। আবার আমার মেয়ে বুঝিয়ে দিল এটার জন্য খাবার কিনতে আবার শপিং মলে যেতে হবে।" বলেন কি বিপদে পড়লাম। যে যাই হোক, তারপর আমি আ এই পোকার ঘর আর পোকা নিয়ে বাসায় আসলাম। যা হওয়ার তাই তো হলো। বুঝতেই পেরেছেন যে কি হয়েছিল তখন বাসায়। আ আমাকেই পোকার ঘরসহ বের করে দেওয়ার প্ল্যান হয়েছিল। যদিও আমি অনেক কান্নাকাটি করে বেঁচেছিলাম। সো এই পোকা নিয়ে এখন একটু ছবি দেখি। মিলিপেড এবং সেন্টিপেডস। মিলিপেডের ভিতরে দেখবেন লম্বা একটু ফাঁক অবস্থায় এমন শুঁড় আছে। দেখলেই ভয় লাগে। এবং এখন দেখবেন করিডোর দিয়ে প্রায় সময় দেখি যে এটা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এরা মানুষের ক্ষতি করে না, কামড়ও দেয় না। গাছকেও ক্ষতি করে না। গাছের মরা পাতা থেকে জুস খায় শুধু। ওই যে কার্বোহাইড্রেটটা সে নেয়। এটার ভিতরে কোন রকমের নট ভেনোমাস মানে এটার ভিতরে বিষ নাই। আমি এই ছবিটা ইন্টারনেট থেকে খুঁজে বের করেছি শুধুমাত্র আমার মেয়ের স্মৃতিটা বের করার জন্য। আমার মেয়ে এইভাবে হাতে নিয়ে এটা দেখাতো আমাকে। এটাকে জন্য খাবার কিনতে হবে। এবং আমি মজার ব্যাপার হচ্ছে গল্পটা সেখানে শেষ করিনি। আমাকে কিন্তু আবার শপিং মলে যেতে হয়েছিল সেই রাতে। বাসায় আনার পরে তো অবস্থা ছিল খুবই গরম ছিল এবং শপিং মলে আমি, আমার ওয়াইফ এবং ২ বাচ্চা নিয়ে আমরা শপিং মলে গিয়েছিলাম এবং পোকার জন্য জুস কিনে নিয়ে আসছিলাম এবং জুসটা খাইয়ে এই পোকাটা লালন-পালন করেছে আমার আ মেয়ে এবং ছেলে এবং তারা ধরে হাতে নিয়ে খেলতো। এটা নন পয়জনাস, ভয় পাওয়ার কিছু নেই। সো এইটা যখন প্রচুর বৃষ্টি হয় তখন ঘরে চলে আসে শেল্টারের জন্য। আর ঘরে কিন্তু মাঝে দেখবেন বৃষ্টি ছাড়াও আসে। যখন বাইরে প্রচন্ড ড্রাউট থাকে তখন পানি খাওয়ার জন্য বাইরে আসে। যদি দেখেন ঘরে আসছে তাহলে একটু পানি খাওয়াতে হবে। সো আমি খাওয়াবো না, আমি ভয় পাই। মিলিপেড বা সেন্টিপেডস আ এগুলো পাতা যেখানে ঝরে পড়ে সেখানেই। তার জন্য আপনার টবে সবসময় উপরে যে পাতাগুলো ঝরে টবের উপর পড়ে আছে এগুলো সরিয়ে পরিষ্কার করে রাখবেন। টব পরিষ্কার করে রাখতে হবে। সো পাতার ভিতরে তারা পাতার নিচে তারা বসবাস করে। সেটার দিকে খেয়াল রাখবেন। আরেকটা হচ্ছে আ সাধারণত যেকোনো ভেজিটেবল অয়েল তারা ভয় পায়। আমরা ভেজিটেবল অয়েলের ভিতরে যদি আমরা নিম তেলটাকে যদি আমরা চিন্তা করি, নিম তেল স্প্রে করি তাহলে কিন্তু চলে যাবে। সাবান পানি স্প্রে করলেও তারা চলে যায়। সো না মেরে তাদেরকে যদি সাবান পানি এবং নিম তেল আচ্ছা আরেকটা জিনিস আমরা কিন্তু মাটিতে নিম খৈল মিশানোর জন্য বলে থাকি। নিম খৈল পাউডারটা। নিম খৈল পাউডার যদি মাটিতে মিশিয়ে দেন তাহলে দেখবেন ওখানে আর মিলিপেড বা সেন্টিপেড হচ্ছে না। সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। দেলোয়ার হোসেন ভাই উনি একটা জিনিস লিখেছেন এখানে একটা গাছে আ এটা কি ড্রামে না টবে না মাটিতে আমি বুঝতে পারিনি।
হাড়ের গুঁড়া 500 গ্রাম, শিংকুচি 500 গ্রাম, নিম খৈল 500 গ্রাম, সয়াবিন খৈল 500 গ্রাম। মানে এক গাছে 500 গ্রাম নিম খৈল, 500 গ্রাম সরিষার খৈল। তাহলে অনেকগুলো হয়ে গেল না? আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি কি ড্রামে দিচ্ছেন নাকি মাঠে দিয়েছেন? এটা আমি বুঝতে পারি না। অথবা কি গাছে দিয়েছেন? গাছের বয়সটাই কেমন? আমার কাছে মনে হচ্ছে আপনি একটু বেশি মাত্রায় ওষুধ অর্গানিক ম্যাটার দিয়ে ফেলেছেন। গাছ পচি যদি হয়ে থাকে তাহলে তো সর্বনাশ হয়েছে। আপনি একটু কমিয়ে ফেলতে হবে। কারণ এত খাবার দেওয়ার দরকার নেই। মনে রাখবেন, বেশি খাবার গাছের গ্রোথ খুব ভালো, কিন্তু ফলন কিন্তু কম। সো অ্যাপ্রোপ্রিয়েট অপটিমাম খাবার গাছকে দিতে হবে। বেশি খাওয়ালে কিন্তু আমার মতো মোটা হয়ে যাবে, ভুঁড়ি হবে, আর কোনো কিছু লাইফ হেল হয়ে যাবে। বেশি নিউট্রিয়েন্ট দিলে প্রোডাকশন কমে যাবে, বেশি নিউট্রিয়েন্ট প্রোডাকশন কমে যাবে। সেদিকে খেয়াল রেখে দেলোয়ার ভাই একটু খেয়াল রাখবেন। শাহিন ইমরান ভাই লিখেছেন, মিষ্টি কুমড়া গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ভার্মি কম্পোস্ট দিয়েছি, আর কি করতে হবে? ভার্মি কম্পোস্ট দেওয়ার পরে কি হলুদ হচ্ছে? তাহলে একটু ভাবনার ব্যাপার। হলুদ কেন হয়? দুটো কারণ। প্রথম কারণটা হচ্ছে পানির কারণে। পানি কেমন? যদি গাছে পানি না দেন, আবার যদি বেশি পানি দেন, পানি জমে থাকে, তাহলে গাছ হলুদ হয়ে যাবে। আমি কিন্তু আবার বলছি, পানির কারণে গাছের পাতা হলুদ হয়ে যায়। একটা হচ্ছে খুব বেশি পানি দিলে, আবার হচ্ছে পানি না দিলে হলুদ হতে থাকবে। এই দুইটা আপনি নিম খৈল দিয়েছেন, আর সরি ভার্মি কম্পোস্ট দেওয়ার অবশ্যই পানি দিয়েছেন। সো এটা আমার কাছে মনে হচ্ছে না পানির কারণে হচ্ছে। আপনি কি দেখেছেন পোকা আছে কিনা? পোকার আক্রমণ হলেও কখনো কখনো হলুদ হতে শুরু করে। আবার কখনো কোনো ফাঙ্গাল ইনফেকশন হলেও হলুদ হতে থাকে। পোকার আক্রমণ হলে নিম তেল স্প্রে করে দেন। আর যদি মনে করেন যে না, ফাঙ্গাল ইনফেকশনের মতো হয়েছে, সাথে সাথে কোথাও দেখা যায়, তাহলে আপনি অবশ্যই টিল্ট অথবা যে কোনো ফাঙ্গিসাইড, বৌদ্ধ মিক্সচার যদি দেন তাহলে কিন্তু ভালো হয়ে যাবে। আর এই হলুদ হয়ে যাওয়ার পিছনে আরেকটা কারণ আছে। এটা কি পাতার উপরে পোর্শনে পাতাগুলো হচ্ছে, না নিচের মেচিউর পাতাগুলো হচ্ছে? এটা একটু ভাবা দরকার। আপনি যদি এই রকম হলুদ হয়ে যাওয়ার আয়রন যদি মাটিতে না থাকে, আয়রন, হ্যাঁ, আমরা ফেরাস সালফেট যেটা ইউজ করি, আয়রন যদি না থাকে তাহলেও কিন্তু হলুদ হয়। আবার ম্যাঙ্গানিজের অভাবে হলুদ হয়, ছোপ ছোপ আকারে, পাতাগুলো একটু মোটা মোটা হয়ে যাবে। জিঙ্কের অভাবে কিন্তু হলুদ হয়। আবার নাইট্রোজেনের অভাবে নিচের পাতাগুলো হলুদ হয়ে যায়। এগুলো সবগুলো মিলে কিন্তু আপনার সলিউশন বের করতে হবে। আরেকটা কারণ আছে হলুদ হওয়ার। আরেকটা কারণ হচ্ছে ভাইরাস। ভাইরাস হলে এইরকম পাতা দেখা যাবে। এইরকম যদি দেখেন যে ছোপ ছোপ দাগ পড়েছে, তাহলে এটা গাছটাকে তুলে ফেলা ছাড়া উপায় নেই। আর যদি বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য হয়, তাহলে বারবার নিড়িয়ে দেন, গাছটাকে নিড়িয়ে দিয়ে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দেন, তাহলে গাছ ভালো হয়ে যাবে। অথবা আমার কাছে যেটা মনে হয়, ভার্মি কম্পোস্ট দিয়েছেন যেহেতু, তাহলে সলিউশন হয়ে যাওয়ার কথা। আর এই সময়টায়, ঠিক এই সময়টায় গাছের কোন স্টেজে পাতাগুলো আছে, মানে গাছটা কোন স্টেজে আছে সেটা বোঝা দরকার। এটা কি খুব ছোট অবস্থায়? এখন সিজন চেঞ্জ হচ্ছে, বর্ষাকালের সবজি থেকে আমরা শীতকালের সবজিতে যাব। সেই সময়টায় কিন্তু পাতাগুলো যদি মেচিউর গাছ হয়ে থাকে, তাহলে তো আর কিছু করার নেই। শিউলি শিরিন আপু লিখেছেন, আমার সবজি গাছ অনেক সতেজ, তরতাজা, 2টা সবজি ধরার পর আর ধরে না। প্রশ্নটা কিন্তু খুব কঠিন প্রশ্ন। কি সবজি? প্রশ্ন আসতেই পারে, কি সবজি বলেছেন? দেখি সবজিগুলো কি হতে পারে। লাউ, চাল কুমড়া, শসা, চিচিঙ্গা, এগুলো? অথবা পটল কাঁকরোল, তাই তো? এই সবজিগুলো। আমি লাউ, চাল কুমড়া, শসা, চিচিঙ্গা যদি বলে থাকি, তাহলে এটার বৈশিষ্ট্য হচ্ছে এই গাছে কখনো মেল ফিমেল ফুলগুলো আলাদা আলাদা হয়। যদি আলাদা আলাদা হয়ে থাকে, তাহলে ফিমেল ফ্লাওয়ার না হলে কিন্তু সবজি হবে না, তাই না? ফিমেল ফ্লাওয়ার হতে হবে। ফিমেল ফ্লাওয়ার বাড়ানোর জন্য আমরা কি গত ক্লাসে কিন্তু আমরা আলাপ করেছিলাম। কেমন? গাছের প্রথম 1G গাছটা, লাউ গাছটা হচ্ছে, আমাদের 12 পাতা হওয়ার পরে কেটে দিতে হবে। কেটে দিলে ওখান থেকে ডাল বের হবে। 1Gতে সবগুলো মেল ফ্লাওয়ার আসবে, যার জন্য ফল হবে না। ফুল দেখবেন কিন্তু ফল হবে না। সো কেটে দিলে 2G যখন হবে,
তখন কিছু পার্সেন্ট ফিমেল ফ্লাওয়ার হওয়া শুরু হবে। আবার যদি 2Gটা কেটে দেন তাহলে 3G হবে, তখন দেখবেন অনেক ফল হবে। লাউয়ের ডগা কাটতে হবে বা ওই সবজিগুলো কাটতে হবে। পটল কাঁকরোল কাটার দরকার নেই। দেখি আমরা পটল কাঁকরোলের কি অবস্থা হয়। জুনায়েদ হাবিব শিশির লিখেছেন, কাঁকরোল, পটল এগুলিতে কুমড়া জাতীয় অন্য ফসলের 1G 2G 3G এর ফর্মুলা প্রয়োগ করা যাবে কিনা। মজার প্রশ্ন, কিন্তু মজার প্রশ্নটা হচ্ছে, আমরা এতক্ষণ বললাম লাউ, চাল কুমড়া, চিচিঙ্গা এগুলোতে 1G 2G 3G করব ডাল কেটে কেটে, তাহলে এইরকম ভাবে আমরা কাঁকরোল পটলে করতে পারবো কিনা, তাই না? খুব মজার ব্যাপার। সবগুলো ফসল হচ্ছে কিউকার্বিড, লাউ, চাল কুমড়া, শসা, চিচিঙ্গা, ধুন্দুল অথবা অন্যগুলো, আর পটল কাঁকরোল। ওনার প্রশ্ন হচ্ছে পটল কাঁকরোলে আমরা 1G 2G করবো কিনা। আচ্ছা, আপনি কি খেয়াল করে দেখেছেন লাউ, চাল কুমড়া, শসা, চিচিঙ্গা, ধুন্দুল এগুলোতে একই গাছে মেল ফুল হয়, আবার ফিমেল ফ্লাওয়ার হয়, যার জন্য মেল ফ্লাওয়ার কমিয়ে ফিমেল ফ্লাওয়ার করার জন্য আমরা কাটি। কিন্তু পটল আর কাঁকরোলে কিন্তু গাছই আলাদা। এখন আপনি এটা মেল গাছ, আপনি যতই কাটেন না কেন মেল ফ্লাওয়ারে দিবে, বেশি ফুল দিবে। সো পটল কাঁকরোলে আপনার এই থিওরিতে যাওয়ার দরকার নেই। আপনি ফুলের সংখ্যা যদি, ফিমেল ফ্লাওয়ার সংখ্যা যদি বাড়াতে হয়, তাহলে ফিমেল গাছটার ডালটা কাটতে হবে পটল কাঁকরোলের ক্ষেত্রে। আর লাউ, চাল কুমড়া একই গাছে মেল ফিমেল হয়, সো কাটলে মেলটা থেকে ফিমেল হবে। সো বুঝতে পেরেছেন বলে আমার ধারণা। সো এই লাউ, চাল কুমড়া, শসা, চিচিঙ্গাগুলোকে 2G করলে ফিমেল ফ্লাওয়ার বাড়তে থাকে, 3G করলে আরো ফিমেল ফ্লাওয়ার বাড়তে থাকে, অনেক ফিমেল ফ্লাওয়ার হয়, মানে 80% ফিমেল ফ্লাওয়ার হয়ে যায়। মানে হচ্ছে ফলন আমাদের, আমরা যদি 3G কাটিং পর্যন্ত যাই, প্রথম কাটলাম, এটা থেকে যে ডালটা বের হলো সেটা কাটলাম, সেটা থেকে যে ডালটা বের হলো কাটলাম, 3G পর্যন্ত যদি কাটি, তাহলে দেখা যাবে 10 টাইমস, 10 গুণ বেশি ফলন দেয়। মানে হচ্ছে ফিমেল ফ্লাওয়ার বাড়িয়ে ফেলার জন্য। সো খুবই দরকারি। রুহিনা তাসমিন জাহান আপু লিখেছেন, আমার রঙ্গন গাছের পাতা এমন হচ্ছে, কি করব। মানে হচ্ছে উপরের পাতাগুলো সবগুলো সাদাটে, অফ হোয়াইট অথবা ইয়েলোইশ হয়ে যাচ্ছে, তাই তো? এই ইয়েলোইশ হয়ে যাওয়ার কারণে হচ্ছে আপনার টবগুলোতে প্রচুর পরিমাণে পানি জমেছিল, যার জন্য সে নিউট্রিয়েন্ট আপটেক করতে পারছে না, অথবা ড্রাই ছিল। আমার কাছে মনে হয় যে প্রচুর পানি আপনি দিয়েছেন, গাছের লক্ষণ দেখে মনে হচ্ছে, যার জন্য মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব হয়েছে। আপনি এখন একটু ডাল কেটে দিয়ে গাছটাকে পানি কমিয়ে দিবেন, একদম পানি কমিয়ে দিবেন, ভালো করে নিড়িয়ে দেন, দেখবেন আবার গাছটা আস্তে আস্তে সবুজ হতে থাকবে। তবে ডাল কাটতে হবে, না হলে কিন্তু এই ম্যাঙ্গানিজ জিঙ্কের যে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিটা রয়ে গেছে সেটা দেখাবেই। সাদিয়া আফরোজ আপু লিখেছেন, মরিচ গাছ নিয়ে খুব বিপদে, নতুন কুশি বের হয়ে নষ্ট হয়ে যায়। প্রশ্নটা আমি আবার পড়ি। আমি সাদিয়া আফরোজ আপুর গাছ যেহেতু 2বার করে পড়ছি, মরিচ গাছ নিয়ে খুব বিপদে, নতুন কুশি বের হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আপু বলেন তো এটা আপনার গাছ কিনা? এটা তো আপনার গাছ, কিন্তু বলেন তো এটার ভিতরে যত্নর অভাব আছে কিনা, মাটিটা পুরোটা ভরা হয়নি, টবটাকে আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে কিনা খেয়াল করে দেখেন। পাতাগুলো উপরের দিকে এমন কার্ল হয়ে যাচ্ছে, উপরের দিকে হলে কি হয়, ভাইরাস। যেহেতু আপনার কাছে ভাইরাস ধরা, এই গাছে ইল্ড হবে না। আপনাকে অন্য যে টবে গাছগুলো আছে ওই গাছে ভাইরাস নিয়ে যাবে, পোকা নিয়ে যাবে। সো দ্রুত এই গাছগুলো সরিয়ে ফেলতে হবে। আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, আপনি এখন সবগুলো টবে ভরে মাটি সুন্দর করে, নতুন করে মাটি তৈরি করেন, নিম পাউডার দিয়ে, ফুরাডান, তারপর হচ্ছে চুন, তারপর হচ্ছে জিপসাম, এগুলো দিয়ে আপনি প্রচুর পরিমাণ জৈব পদার্থ, তারপর হচ্ছে কোকোডাস দিয়ে মাটিটা ঝুরঝুরা করে, একটু বালিও দিতে পারেন, দিয়ে সবগুলো টব তৈরি করেন। আমরা আপনার যে যে জিনিসগুলো লাগবে সেগুলো সবগুলো চারা অথবা সিড আপনার কাছে পৌঁছে দিব। গ্রিন বাংলাদেশ তাই করে।
লিফ কার্ল ভাইরাস হয়েছে, রিমুভ করে ফেলা ছাড়া উপায় নেই। পাপিয়া শ্যামলী আপু লিখেছেন, পেয়ারা গাছের পাতার কিনারাগুলো এমন হয়ে যাচ্ছে। দেখেন, পাতার কিন্তু রং চেঞ্জ হয়ে যাচ্ছে। স্পটগুলো খেয়াল করেছেন? রং চেঞ্জ করে। আমরা কিন্তু একটা ক্লাসে বলেছিলাম, পাতার ভিতরে স্পটগুলো যদি রং চেঞ্জ করে ফেলে, এবং দুটো কারণ এখানে। রং যদি চেঞ্জ করে ফেলে তাহলে হচ্ছে আপনার ফসফরাসের অভাব হয়েছে। আপনার কাছে ডিস্টিংক্ট ক্যারেক্টার দেখাচ্ছে টিএসপি সারের অভাব হয়েছে। আপনি দ্রুত নিড়িয়ে টিএসপি সার দিতে হবে। আরেকটা কাজ দেখা যাচ্ছে, পাতাটা এমন উপরের দিকে একটু ভাঁজ হয়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, মানে হচ্ছে আপনার মাটিতে নেমাটোডও আছে। দুটো জিনিস, একটা হচ্ছে টিএসপির অভাব হয়েছে, ফসফেটের অভাব হয়েছে, আর একটা হচ্ছে পাতাতে নেমাটোডের সিমটম দেখাচ্ছে। আপনি দুটোকে সলিউশন করার জন্য টিএসপি দিবেন, ফসফরাস দিবেন, টিএসপি অথবা ড্যাপ সার দিতে পারেন। গুড। পাতার রং যেটা পরিষ্কার হয়েছে সেটা কভার করে ফেলবে, ফসফরাস দিবেন, টিএসপি দিতে পারেন অথবা ড্যাপ সার দিতে পারেন। আর পাতা যেহেতু নিচে উপরের দিকে এমন করে কুকড়ে যাচ্ছে, সেহেতু নেমাটোড কন্ট্রোল করার জন্য নিমখোল পাউডার দিয়ে দেন। নিমখোল পাউডার মাটির সাথে মিশিয়ে দেন, তাহলে দেখবেন কন্ট্রোল হয়ে যাবে। ফুডারনও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে ছিটিয়ে। হানিফ ভুইয়া ভাই লিখেছেন, 1 কেজি ভার্মিকম্পোস্ট সার 10 লিটার পানিতে 3 দিন ভিজিয়ে রাখলেই তো ভার্মিকম্পোস্ট হয়ে যায়, নাকি আরো পানি মিশাতে হবে? আসলে 1 কেজি ভার্মিকম্পোস্ট 10 লিটার পানিতে যদি আপনি 24 ঘন্টায় মানে একদিন যদি রেখে দেন, তাহলে ভার্মিকম্পোস্ট। ভার্মি চা, এখন চাটা কি ঘন করে খাবেন নাকি পাতলা করে খাবেন? 1 কেজিটা কি 10 লিটার পানি থেকে না দিয়ে 20 লিটার করে ফেলবেন? সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি সবসময় বলি কি জানেন, কম কনসেন্ট্রেশনে 10 দিন পর পর আপনি দেন, দেখবেন গাছের চেহারা সুন্দর হবে। একবারে বেশি খাওয়ানোর দরকার নেই। সো এই ভার্মি ট্রিটাতে ভিতরে 1 চিমটি আপনি চুন দিয়ে দেন, তাহলে তো গাছের গ্রোথ আরো ভালো হবে। 1 চিমটি ইউরিয়া সার দিয়ে দেন, তাহলে দেখবেন গাছের গ্রোথ আরো ভালো হচ্ছে। ভার্মি টি এর সাথে একটু লবঙ্গ মিশিয়ে নিলাম। আমরা যেমন লাল চা খাই, লাল চার সাথে একটু লবঙ্গ মিশিয়ে নিই, একটু আদা মিশিয়ে নিই, সেভাবে মিশিয়ে আপনি ভার্মি টি তৈরি করতে পারেন। মেজমা মিঠু আপু লিখেছেন, সবেদা গাছে ফল থাকছে না, আপনার পরামর্শ অনুযায়ী হালকা চাপে পরাগায়ন করেছি, তারপরে থাকে না, কোনো সমাধান আছে কি? এই জায়গাতে একটু জায়গা আপনি ক্লুটা ধরিয়ে দিই। সফেদা গাছ এইভাবে ফুলগুলো ফুটতে থাকে। ফুল যখন এইভাবে ফুটে যায়, তখন ভিতরের যে স্টিগমাটা আছে শুকিয়ে গিয়েছে, এখন আপনি চাপ দিলেও কোনো লাভ হবে না। আমি কিন্তু সেই ক্লাসে বলেছিলাম, এই যে ফুল ফুটে আছে না, এটাকে চাপ দিয়ে এখন যদি লাগান তাহলে হবে না। এটা কিন্তু শুকিয়ে গিয়েছে, স্টিগমাটা শুকিয়ে গিয়েছে, স্টিগমা শুকিয়ে গিয়েছে, লাগবে না, স্টিগমা শুকিয়ে গিয়েছে। সো খেয়াল করে দেখেন, এখানে যে এই যে এইটা ফুলটা পুরোটা খুলেনি, একটু সাদা হয়েছে, তখনই চাপ দিয়ে দিবেন। কারণ হচ্ছে 2 থেকে 3 ঘন্টা শুধুমাত্র ওই স্টিগমাটা রিসেপ্টর হিসেবে ভালো অবস্থানে কন্ডিশনে থাকে, বাকি সময় সে গ্রহণ করে না। ক্লিয়ার কি? আপনি ফুলটা যখন একটু সাদা হবে তখনই একটু চাপ দিয়ে আপনি পোলেনটা লাগিয়ে দিবেন। আর যদি পুরোটা খুলে যায় তখন শুকিয়ে যায়, যার জন্য কিন্তু আর পোলিনেশন হবে না, পরে ব্রাউন হয়ে পড়ে যাবে। সো একদম ফুলটা, সবগুলো ফুল কিন্তু একসাথে ফুটে না, যেই ফুলটা ফুটবে সেটাকে চাপ দিবেন, যেই ফুলটা ফুটবে সেটাতে চাপ দিবেন, তাহলে দেখবেন ফুলটা একটু ফুটলেই চাপ দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমরা তারপরও আমি বলছি যে সফেদা গাছে যদি দেখেন যে ফুল ঝরে পড়েই যাচ্ছে, তাহলে আমরা আগে বলতাম যে ফ্লোরা দেন অথবা ক্লিবায়ো দেন, আর একটু পরিমাণে এমওপি লাল সারটা যেটা আছে সেটা যদি দিয়ে দেন, তাহলে গাছের চেহারা কিন্তু অনেক সুন্দর হয়ে যায়, গাছের গ্রোথ ভালো হয়, সুন্দর হয়। তো এইরকম ভাবে আমরা কিন্তু আসলে গাছের আপনার সফেদা আনতে পারি। আমরা অনেকক্ষণ ধরে গল্প করছি। এছাড়াও রফিক সারাফতি ভাই লিখেছেন, মাটি একবার ব্যবহারের পরে নাকি মাটি নষ্ট হয়ে যায়? মাটি 100 বছর ব্যবহার করলেও সৃষ্টিকর্তার মাটি নষ্ট হয় না। হয়তোবা কোনো নিউট্রিয়েন্ট একটু কমে যেতে পারে, পোকার ডিম থাকতে পারে, পিঁপড়া থাকতে পারে, মাটি নষ্ট হবে না।
মাটির সাথে আপনি গোবর মিশিয়েছেন, যত মিশাবেন এখন তো ভার্মিকম্পোস্ট, শুধু ভার্মিকম্পোস্টের উপরে বাগান করে মানুষ। সো মাটির সাথে আপনি আরেকটু ভার্মিকম্পোস্ট মিশিয়ে নেন, পোকা যেন ডিম না থাকে একটু সেভিন মিশিয়ে নেন, একটু কোকোডাস মিশিয়ে নেন, তারপর হচ্ছে একটু ফুরারান দিয়ে নেন, সামান্য একটু চুন দিয়ে নেন, নিম খৈল পাউডার যদি সম্ভব হয় একটু দিয়ে নেন, তাহলে দেখবেন আবার সেই জুবেনাইল হয়ে যাবে, একদম তারুণ্য ফিরে পাবে মাটিগুলো। সো পুরো মাটি কখনো নষ্ট হয় না, মাটি সবসময় মাটিই থাকে। সো এটাকে শুধু ম্যানেজ করা একটু ব্যাপার হয়, সেদিকে খেয়াল রেখে একটু করবেন। নায়া সুলতানা আপু লটকন গাছের পাতা অনেকগুলো স্পট শো একটা ছবি দেখিয়েছেন, এটা আমার কাছে যেটা মনে হয়েছে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে পাতাগুলো। আমার কাছে আপনাকে সবসময় সবাইকে বলার চেষ্টা করি, মাটি যদি ভালো হয় ফলন ভালো হবে। ছোট টবে বড় গাছ ভালো হয় না, আবার বড় টবে একটা স্ট্রবেরি গাছ লাগিয়েছেন, ভালো হবে না। কোন গাছের জন্য কতটুকু সাইজের টব হতে হবে সেটা আপনার কিন্তু একটু ভাবতে হবে। সো লটকন গাছটা আমি দেখেছি খুব ছোট একটা পাত্রের ভিতরে লাগিয়েছেন, এটা বড় গাছ হবে। একটু বড় টবে লাগিয়ে মাটিগুলো ঝুরঝুরা করে এটার সাথে চুন, ফুরারান এইসব ব্যবহার করে দিয়ে পুরো পাতাটা গুলোকে যেগুলো স্পট পড়েছে এগুলো কেটে দিয়ে আপনি একটু নিম তেল স্প্রে করে দেন, তাহলে ভালো হবে। আপনার গাছের গ্রোথও কিন্তু খুব একটু পুয়ার আছে, আপনি যদি ড্যাপসা দিয়ে দেন, একটু ড্যাপসা যদি দিয়ে দেন চুনের সাথে, তাহলে গাছের ভালো হবে। এছাড়া যদি মনে করেন যে পাতাটা ছিঁড়বেন না, তাহলে আপনাকে বর্দ মিক্সচার অথবা যে কোনো কপার ফাঙ্গিসাইড স্প্রে করে দেন, ভালো হয়ে যাবে। এরকমভাবে নানাবিধভাবে আমাদের বিভিন্ন রকমের গাছের যত্ন করা যেতে পারে। আমরা বলি একটু ইয়াটা দিবা, মাউসটা দিবা একটু। আমরা অনেকগুলো প্রশ্নে অনেক কথা বললাম, আমরা এগুলো হচ্ছে ম্যানেজমেন্টগুলো একটু কেয়ারফুলি যদি করেন তাহলে দেখা যাবে যে আমরা অনেক বাগানগুলো সুন্দর হবে। আমার সাথে আমরা যখন 90 মিনিট স্কুলিংয়ে আসি, এত এই সময় লম্বা সময় ধরে আপনারা যারা যারা আমাদের এই কথাগুলো শুনেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আরো অনেক মানুষ আছে যারা আমাদের লেকচারগুলো শুনতে চান, তারা এই ভিডিওগুলো দেখতে চান, যেহেতু এটা ভিডিওটা থেকে যায়, ভিডিওটা দেখতে চান। তো আপনারা যারা আজকে শুনছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা শেয়ার করে দিবেন, শেয়ার করে দিলে আর একটু মানুষগুলো দেখবে। আমি প্রথম থেকেই বলছি, যারা যারা কষ্ট করে আমার সাথে আছেন, মেজবা মিঠু ভাই, আজিম ভাই তো আছেনই, সাদিয়া সুলতানা আপু, শামীমা খন্দকার সেই রাজশাহী থেকে, নাসির উদ্দিন ভাই, আসমাউল হোসনা আমার স্টুডেন্ট, এরকম ভাবে অনেকেই আমাদের সাথে আছেন, আমাদের কথাগুলো শুনছেন, আমার কাছে খুব ভালোই লাগছে। রূপা মাহমুদ আপু তো সবসময় আমাদের বিভিন্ন রকম সুন্দর সুন্দর প্রশ্ন করেন এবং আমাদের সবসময় গ্রিন বাংলাদেশ এগিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেন। সো আসলে হচ্ছে কি যে আমরা একটা ভালো সময় কাটানোর জন্য চেষ্টা করি এই দিনগুলো, এই সময়, এই প্যান্ডেমিক কন্ডিশনে। অ্যাডেলিন ফলিয়া আপু আরেকটা প্রশ্ন লিখেছেন, ছিটে ফুটার দাগ পড়ছে হচ্ছে উনার কারি পাতায়, এটা একই রকম, সাবান পানি দিয়ে যদি স্প্রে করে দেন তাহলে ভালো হবে। একটু রোদের ভিতরে রেখে গাছের গোড়ায় যেন একটু রৌদ্র ভালো পড়ে, পুরো গাছটাকে একটু ধুয়ে দেন কয়েকবার, তাহলে দেখবেন ভালো হয়ে যাবে। ফারজানা আশরাফি আপু লিখেছেন, আমার টবে পুঁইশাকের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ইউরিয়া দিয়েছিলাম কিন্তু ঠিক হচ্ছে না, ইউরিয়াতে এটা ঠিক হবে না। আমার কাছে মনে হচ্ছে যে আপনার মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয়েছে, যদি ছবি দেখলে ভালো হতো। মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয়েছে, আপনি ডিপটিং করে দেন, মাটিগুলোকে আবার করে দিয়ে কিছু অর্গানিক ম্যাটার জৈব দিয়ে আপনি আবার একটু ফুরাডান অথবা নিম খৈল পাউডার দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার গাছগুলো ভালো হয়ে যাবে। মঈনুদ্দিন ভাই সিলেট থেকে দেখছেন, আমরা খুব প্রাউড ফিল করি যে সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের কথাগুলো শুনেন। আদিবা আক্তার, বাগান বিলাসে ফুল ফুটার জন্য কি করতে পারি, বছরে মাত্র একবার কিছুদিনের জন্য ফুল আসে। বাগান বিলাসের জন্য এখনই আপনাকে যত্ন করতে হবে,
বাগানবিলাসের ফুলটা কিন্তু মজার একটা ক্যারেক্টার। আপনি গাছের গোড়ায় বেশি করে পানি দেন, তাহলে ফুল ফুটবে না, পাতা হবে। আর যদি কম করে পানি দেন, তাহলে পাতা হবে না, ফুল হবে। সো এখন আপনি মাটিতে যেখানে বাগান বিলাসটা আছে সেখানে একটু জৈব পদার্থ বেশি করে দিয়ে দেন। আর একটু আমি বারবারই বলছি একটু চুন দিবেন। আর সম্ভব হলে একটু নেমাটিসাইড অথবা নিমখৈল। নিমখৈল পাউডার পাওয়া যায়, নিমখৈল পাউডার দিয়ে দেন। তাহলে দেখবেন শীতের শীতের সময় প্রচুর পরিমাণে, যেহেতু বৃষ্টি কমে যায়, প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বাগান বিলাস আঙ্গুরের মতো, ডালিমের মতো, ডাল যদি না কাটেন ফুল হবে না। ডাল কেটে দিতে হবে এখন, নতুন ডালগুলো বের হবে, সেগুলোতে দেখবেন ফুলে ভরে যাবে। আপনি এই আর কয়টা দিন পর কিছু ডাল কেটে আপনি একটু মাটিগুলো যত্ন নিয়ে নেবেন, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল ফুটবে। মঈনুদ্দিন ভাই লিখেছেন, স্পিরুলিনা চাষ করতে চাই, কিভাবে শুরু করতে পারি? আসলে স্পিরুলিনা হাইড্রোপনিক্স এগুলো একটা সিস্টেম। আমি গাছ লাগালাম, গাছের যত্ন অটো হয়ে গেল, সেটা একটা ব্যাপার। কিন্তু স্পিরুলিনা অথবা হাইড্রোপনিক রেগুলার কিন্তু যত্ন করতে হয়। আপনি আমাদের বেশ কয়টা ভিডিও আছে ইন্টারনেটে, আপনি সার্চ দিলে, স্পিরুলিনা সার্চ দিলে দেখবেন বাংলাদেশি ভিডিও কিছু আসবে যেগুলো টেলিভিশনে দেখিয়েছে। আর আমি ফেসবুকে দিয়ে দিব ভেরি সুন ডিটেলস, আমরা কিভাবে স্পিরুলিনা কোয়ালিটি মেনটেন করছি, কিভাবে নিউট্রিয়েন্ট ম্যানেজ করছি, কিভাবে হারভেস্ট করতেছি, হারভেস্ট করার সময়টা কিভাবে আমরা এসডি মাপছি, তারপর হচ্ছে এগুলো কিভাবে কি করছি সেগুলো আমরা সবগুলো ওই টেলিভিশনে বলেছি। বিটিভিতে কিছুদিনের মাঝে দেখাবে, তখন আপনারা জেনে নিতে পারবেন। আর যদি প্যান্ডেমিক কন্ডিশন একটু ভালো হয়ে যায়, আমি ট্রেনিং ক্লাস শুরু করব স্পিরুলিনার উপরে, তখন আপনারা এসে ট্রেনিং করতে পারবেন। আর একটা হাতে কলমে শিখিয়ে দিব। যদি মনে করেন যে আপনারা আমার প্রোগ্রামটা আমার এখানে এসে দেখে যদি মনে করেন যে না আপনি এটা কন্টিনিউ করতে পারবেন, দেন আপনার বাসায় ছাদ বাগানে অথবা কমার্শিয়াল প্রোডাকশন করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। বিনু নাজনীন আপু লিখেছেন, আপনার সাথে যোগাযোগে অনেক চেষ্টা করেছি। আমার সাথে যোগাযোগ করা এতটাই সহজ। বাংলাদেশের সবচেয়ে সহজতম কাজ হচ্ছে আমার সাথে যোগাযোগ করা। কারণ হচ্ছে আমি সারাদিন ইউনিভার্সিটির ভিতরে এই মাঠে হর্টিকালচার ফার্মটার ভিতরে পড়ে থাকি। সবচেয়ে সহজলভ্য একটা মানুষ আমি। সো যোগাযোগে অনেক চেষ্টা করেছি, কথাটা ঠিক হয়নি, চেষ্টা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে করেননি। আচ্ছা যাই হোক, চাপাই কোপাই মরিচ আমি দিতে পারবো, সাজনা চারাও আমি দিতে পারবো। আমার সাথে যোগাযোগ রাখবেন, আমি চারা করছি। আমি একটু বৃষ্টির কারণে আমার কিছু সাজনা চারা নষ্ট হয়ে গিয়েছে, 12 মাসিটা যেটা সাজনা চারা নষ্ট হয়ে গেছে, আমি আবার বসাবো, হয়তো বা 1 মাসের মাঝে আপনি চারা দিতে পারবো। যা আমাদের মাহবুবুল ইসলাম, মুনির চৌধুরী, জিল্লুর রহমান ভাই লিখেছেন, বেগুনের ছোট চারাগুলো গোড়া পচার রোগ থেকে রক্ষার উপায় কি? সহজ ব্যাপার। গোড়া পচা যেই জায়গাটা পচে, এই জায়গাতে ব্যাকটেরিয়া গ্রো করে, ব্যাকটেরিয়াল উইল্ট। সো আপনি মাঠে সিড বেডটা যদি ভালোভাবে তৈরি করেন তাহলে হবে না। আমরা বিভিন্ন সময় বলেছি যে মাটিটা, সিড বেডটা যদি আপনি ভালোভাবে শোধন করে নেন, রোদ দিয়ে মাটিগুলোকে ভালোভাবে তৈরি করে নেন, তাহলে বেগুনে গাছ নষ্ট হবে না। এছাড়া বেগুনে গাছে যদি পচা শুরুই হয়, তাহলে ব্যাকটেরিয়া হয়েছে বলে ধরতে হবে, তাহলে ব্যাকটেরিওসাইড দিতে হবে। ব্যাকটেরিয়ার খুব ভালো ওষুধ বাংলাদেশে নেই। আমরা যে ব্লিচিং পাউডার আছে, সেই ব্লিচিং পাউডার দিয়েও যদি একটু ধুয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু গাছ ওখানে গোড়াটা পচে না। সো এটা খেয়াল রাখতে হবে। আর আমাদের কাছে একটা ওষুধ আছে, যেটা হচ্ছে ওষুধ না, অর্গানিক ম্যাটার, যেগুলো জাপানিজ ফর্মুলেশনে আমরা ক্লিবায়ো বলে বাংলাদেশে আমরা গবেষণাগুলো করেছি। সে ক্লিবায়ো দিলেও ব্যাকটেরিয়া এবং ফিউজারিয়াম হয় না। আচ্ছা, উম্মে খাতুন আপু লিখেছেন, আমি জানতে চাই গাছের জন্য সবচেয়ে কোন সার ভালো, ভার্মি কম্পোস্ট না কেঁচো সার, বা অন্য কোনো সার একটু জানালে ভালো হয়। আপু, ভার্মি কম্পোস্ট মানে হচ্ছে, ভার্মি হচ্ছে কেঁচো, কেঁচো সার। কেঁচো সার হচ্ছে বেস্ট অর্গানিক ম্যাটার। ট্রাইকো সার আছে, ট্রাইকো কেঁচো সার আছে,
এরকম সারগুলো আছে। সব অর্গানিক ম্যাটেরিয়ালই ভালো। আপনি কিভাবে এটাকে ব্যবহার করছেন সেটার উপরে নির্ভর করবে। তো ভার্মি কম্পোস্ট ভালো। আচ্ছা, আ মোহাম্মদ ইয়াসিন ইপি ভাই কুয়েত হতে উনি দেখছেন। উনার প্রশ্ন হচ্ছে অস্ট্রেলিয়ান ডালিম ১ম ১০-১২ টা ফল আসে বড় হয়ে আর পচে যায়। আচ্ছা, ডালিম পচে যাওয়ার জন্য বিভিন্ন রকমের কথা বলেছি। ডালিমের ১ম কাজ হচ্ছে আপনার প্রুনিং করতে হবে। এই যে জানুয়ারি মাসটা আসবে তখন আপনি সব ডাল কেটে দিবেন। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত ফুল আশা রাখা যাবে না। তারপরে দেখবেন প্রুনিং যেহেতু করে দিয়েছেন ফুল আসবে না। তারপরে যে ফুলগুলো আসবে একটাও দেখবেন নষ্ট হবে না। সবগুলো খুব সুন্দর থাকবে। আর ডালিমগুলো আ আ আপনার ফুল ঝরে পড়ার জন্য অনেকগুলো জিনিস কাজ করে। মাটিতে যদি প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে তাহলে আর এই সমস্যাগুলো হবে না বলে আমার ধারণা। শ্যামলী আপু অন্য একটা প্রশ্ন লিখেছেন, কেঁচো দমনের উপায় কি? কেঁচো দমনের জন্য আমি কিন্তু বলেছিলাম যে আপনি অনেক রকমভাবে কেঁচো দমন করতে পারেন। আ যেগুলো হচ্ছে কফির গুঁড়া যদি ছেড়ে দেন অথবা আপনি যদি সেভিং ডাস্ট দেন সেটাও চলে যাবে। আপনি যদি ফুরাটান দেন তাইলেও চলে যাবে। তো এগুলো কেঁচো কিন্তু খুব ক্ষতি করে না। গাছের জন্য খুব ক্ষতি করে না। আ আমরা আ আমরা একে, একে সবার কাছে না বলে আমি বলতে চাচ্ছি যে অনেকক্ষণ যেহেতু গল্প করে ফেললাম, আপনাদের শীতের যে সবজিগুলো আছে, এখন যতগুলো নাম বলতে পারেন, এই সবগুলোর সিড আমরা কালেকশন করার জন্য উঠে পড়ে লেগেছি হাই কোয়ালিটির। সেগুলো আমরা খুব দ্রুতই আমাদের হাতে পৌঁছে যাবে। আমরা যোগাযোগ করে ফেলেছি, হাতে পৌঁছে যাবে। পৌঁছে গেলেই আমরা প্যাকেট করব। প্যাকেট করে আপনাদের কাছে যেভাবেই হোক আমরা পৌঁছে দিব। সো আপনারা শীতের সবজির জন্য টমেটো থেকে, ব্রোকলি থেকে, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, শিম কোনটাই বাদ যাবে না। সবকিছু আমরা আপনাদের হাতে ডাঁটা শাক, লাল শাক সবগুলো আমরা পৌঁছে দিব। ১ নাম্বার। আমরা সেটা নিয়েই সেদিন একটা মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে ডিসিশন হয়েছে আপনাদের কাছে কিভাবে আমরা পৌঁছে দিব। আরেকটা জিনিস হচ্ছে যে আ অন্যরা যেটা চাপাই কোপাই মরিচ বা এগুলো আমি কিন্তু সবসময় দিয়ে আসছি। আমার সাথে যারা যোগাযোগ করছেন তাদের কাছে দিয়ে আসছি। তবে এই শীতে আমরা আপনাদের কাছে আবার পৌঁছে দিব। আমরা কালেকশন করে ফেলেছি, দিয়ে দিব। আর স্পিরুলিনা নিয়ে অনেকেই কথা বলেছেন। তাদের সবাইকে বলছি বিটিবির দিকে একটু আমরা জানিয়ে দিব কবে। সেই প্রোগ্রামটা দেখে তারপর আমার সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাদের হেল্প করব। সবজি বীজ আ সবাই অনেকে হয়তোবা বলবেন আমরা পাবো কিনা, আমরা পাবো কিনা। ইনশাআল্লাহ আপনারা সবাই পাবেন। যারা আসবেন তারা সবাই পাবেন। যারা লোক পাঠাবেন তারা সবাই পাবেন। গোল্ডেন পূর্ণা অবশ্যই। আ গোল্ডেন পূর্ণাও আপনারা চারা, আপনার যদি ৪ টা চারা লাগে ৪ টা চারা, ১০ টা চারা লাগলে ১০ টা চারা আপনার কাছে পৌঁছে দিব আমরা। আমরা গ্রিন বাংলাদেশ রেজিস্টার্ড একটা গ্রুপ। আমাদের দায়বদ্ধতা আছে আপনাদের কাছে কিভাবে ভালো জাতের চারাগুলো পৌঁছে দেয়া, ছাদ বাগানীদের কাছে পৌঁছে দেয়া। আপনারা আমাদের সাথে তো অবশ্যই আছেন। আমি আবারও বলছি, আজকের প্রোগ্রামটা আপনারা যদি শেয়ার করে দেন, তাহলে অনেকেই দেখতে পারবেন। আর অনেকেই আমাদের 90 মিনিট স্কুলিংটার পেজটা খুঁজে পায় না। সেটার জন্য সবার কাছে একটু জানিয়ে দিবেন। আশা করি আমরা সবাই মিলে গ্রিন বাংলাদেশ আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আপনারা জানেন যে আমরা রেজিস্ট্রেশন করেছি। কেন রেজিস্ট্রেশন করেছি? সার্ভিসটা বেশি দেওয়ার জন্য। দায়বদ্ধতা যেন আমাদের কাছে বেশি থাকে। আমরা সেভাবে চেষ্টা করছি। আপনারা যারা আজকে আমাদের 90 মিনিট স্কুলিং এ ছিলেন, আশা করি আজকে 99 পর্ব আমরা উপভোগ করেছেন। 100 পর্ব আগামী ১ শুক্রবার, পরের শুক্রবার আমরা করব ইনশাআল্লাহ। আ সবাই ভালো থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য সবাই দোয়া করব। আর আগামীতে দেখা হবে। ভালো থাকবেন সবাই। এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।